আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। জাতীয় নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। FSDS আয়োজিত জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য বিষয়ে সেমিনারে এ কথা বলেন তিনি। এ সময় বিশিষ্টজনরা বলেন, জাতীয় নিরাপত্তা প্ল্যাটফর্ম ও গণপ্রতিরক্ষা প্রয়োজন। সুষ্ঠু নির্বাচন ব্যবস্থার জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার প্রয়োজন। বিস্তারিত আতিকা রহমানের রিপোর্টে। রাজধানীর একটি হোটেলে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড স্টাডিজ জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য বিষয়ে সেমিনারের আয়োজন করে। এ সময় বিশিষ্টজনরা বলেন, দেশি বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে সবার ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নেই। দেশের স্বার্থ রক্ষায় জাতীয় নিরাপত্তা প্ল্যাটফর্ম গড়ে তোলা প্রয়োজন। রোহিঙ্গা ক্রাইসিসে একটা আউট অফ দ্য বক্স অ্যাপ্রোচ দরকার, মিনি মাস্টার প্ল্যান চিন্তা করা দরকার। জাতীয় নিরাপত্তা প্ল্যাটফর্ম প্রয়োজন। রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও নিরাপত্তা প্রশ্নে রাজনৈতিক দলগুলো একটি প্ল্যাটফর্ম গঠন করুক। এই অঞ্চলে চায়না কন্টেইনমেন্টে যেসব ঘটনা ঘটছে, বেশ পাওয়ারফুল একটা মিলিটারি লাগবে এবং এটাতেও জাতীয় ঐক্য লাগবে। হাসিনা পালিয়ে গেলেও হাসিনার তারা কিন্তু এখন এই দেশে রয়ে গেছে এবং তারা আমাদের জাতীয় ঐক্যের প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছে। কোনো বিদেশি শক্তির কাছে মাথা নত করা যাবে না। গণতান্ত্রিক উত্তরণ জরুরি, এমন অভিমত আলোচকদের। নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে এবং নির্বাচন কমিশনকে স্বাধীন করতে হবে। তো স্বাধীন কি হয়েছে? শক্তিশালী হয়েছে। তাই আমাদের এই নিয়োগ ব্যবস্থাতে পরিবর্তন আনতে হবে। যদি আমরা জনগণকে চিন্তা করতে না পারি এর বিপরীতে, তাহলে যেটা হবে যে আমরা শেষ পর্যন্ত বিদেশি শক্তির হাতের ক্রীড়নক থাকব জাতীয় ঐক্যের নামে। রাজনীতিবিদরা বলেন, নিরাপত্তার মতো সুষ্ঠু নির্বাচনের জন্য ঐক্যমত প্রয়োজন, যাতে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়। নির্বাচন নিয়ে দ্বিধা বিভক্তি কাম্য নয়। সিকিউরিটিতে শক্তিশালী হয়েছে প্রত্যেকটি দেশ, কিন্তু উন্নত অর্থনৈতিকভাবে তাদের একটা শক্তিশালী অবস্থান আছে। সুতরাং বিনিয়োগের একটা ব্যাপার আছে, আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রতিটি ক্রান্তিকালে, প্রতিটি সংকটে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে তারা বাংলাদেশের নিরাপত্তা রক্ষা করেছে। আমাদের তো বিভিন্ন মত থাকবেই, সেই মতগুলোকে আমরা এক জায়গায় নিয়ে এসে আমরা অন্তত এক জায়গায় আসি যে আমরা গণতন্ত্রে ফিরে যাব, একটা জনগণের ক্ষমতায়ন করব। জনতনার ইলেকশন চাই না মানে আমরা ইলেকশন চাই না, এই বিষয়টা একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে এবং সন্দেহ তৈরি করা হচ্ছে। কারণ এরকম জনতন ইলেকশন যারা করেছিল তাদেরকে তো আমরা বিতাড়িত করেছি। ভবিষ্যতে যারা ক্ষমতায় বসবেন তারা যাতে স্বৈরাচার না হতে পারে, সে কারণে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান বক্তারা। বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মতামত থাকতে পারে। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। এদিকে গণতন্ত্র এবং জুলাই অভ্যুত্থানের বিপক্ষের শক্তি নির্বাচন পেছাতে চায় বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি বরাবরই সংস্কারের ব্যাপারে ইতিবাচক ভুল ব্যাখ্যা দিয়ে উদ্দেশ্য সফল হবে না। জনগণ নির্বাচন চায় এবং সেটি ফেব্রুয়ারিতেই হবে বলেও প্রত্যাশা মির্জা ফখরুলের। গুলশানে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মায়দুর রহমান রুবেল জানাচ্ছেন এই বিস্তারিত। সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সংস্কার নিয়ে ঐক্যমত কমিশনের আলোচনা যখন শেষের দিকে, সেই সময় এসে বিএনপি সংস্কার চায় না বলে বিভিন্ন মহলে যে আলোচনা হচ্ছে সেটিকে চক্রান্ত হিসেবেই দেখছে বিএনপি। এ নিয়ে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের অবস্থান স্পষ্ট করতে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের দল কোন কোন বিষয়ে কতদূর সংস্কারের রাজি তার পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেন তিনি। বিএনপি পরীক্ষিত রাজনৈতিক একটা গণতান্ত্রিক দল। মির্জা ফখরুল বলেন, বাস্তবায়নে কঠিন হবে জেনেও ঐক্যমতের স্বার্থেও অনেক বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে একমত বিএনপি। বলেন, ঐক্যমত্য কমিশনে এমন সব প্রস্তাব আসছে যা প্রায় অবাস্তব। বহু সংস্কার প্রস্তাবে শুধুই ঐক্যমত্য প্রতিষ্ঠার স্বার্থে আমরা একমত হয়েছি, যেগুলি বাস্তবায়ন অত্যন্ত দুরূহ। নিত্য নতুন এমন সব প্রস্তাব আসছে যেগুলো রাজনীতি, রাষ্ট্র ও সংসদ পরিচালনায় বিপুল প্রভাব ফেলবে। ভুল ব্যাখ্যা দিয়ে বিএনপির বিরুদ্ধে বিরূপ অবস্থান সৃষ্টি করে লাভ হবে না বলেও জানান দলটির মহাসচিব। একটা গোষ্ঠীর বিএনপিকে আপনার মেলাইন করা, তাকে ভুলভাবে চিত্রিত করার প্রচেষ্টা চালানো মাত্র। অধিকাংশের সুপারিশে একমত হয়েছি। এর মধ্যে উল্লেখযোগ্য 70 অনুচ্ছেদ এবং প্রধানমন্ত্রীর মেয়াদ, দুই বিষয়ে আমরা ছাড় দিয়েছি। এ সময় পিআর পদ্ধতিতে ভোট নিয়ে বাস্তবতা বিবেচনায় সিদ্ধান্তে আসার আহ্বান জানান দলটির নেতারা। একই সাথে দ্রুততম সময়ের মধ্যে ঐক্যমত্য কমিশনের চূড়ান্ত ফলাফল প্রত্যাশা তাদের। এটা বিভিন্ন দেশে, পৃথিবীর
বিভিন্নভাবে এটা কার্যকর হয়। এখন যারা পিআরের কথা বলতেছেন তারা কিভাবে সেই পিআর বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো কথা বলছেন না। আমরা আশা করি আমরা একটা ঐক্যমতে পৌঁছাতে পারবো। আলাপ আলোচনা হচ্ছে, তবে এটা দীর্ঘ আলাপ আলোচনা আমাদের কাম্য নয়। ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে এর ভেতরেই বিচার ও সংস্কার ইস্যুতে দৃশ্যমান অগ্রগতি সম্ভব। তবে যারা দায়িত্বে তারা কোনো কারণে বিলম্ব করলে সেটির দায় বিএনপি নেবে না বলেও জানান তারা। তারা যদি কোনো কারণে বিলম্ব করে এই দায় বিএনপি নেবে না। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। জনগণ জাতীয় নির্বাচনের আগে গণহত্যাকারীদের বিচার, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন ব্যবস্থাকে পরীক্ষা করতে স্থানীয় সরকার নির্বাচন চায় বলে দাবি করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। পবিত্র আশুরা উপলক্ষে পুরানা পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে। অধিকার প্রতিষ্ঠায় পাকিস্তানের বিপক্ষে যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্ম হলেও উদ্দেশ্য পূরণ হয়নি জানিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাবার আহ্বান জানান অধ্যাপক মুজিবুর রহমান। জাতীয় সংসদ হচ্ছে সবচাইতে ভাইটাল জিনিস। এটা যদি ক্ষতি হয় তাহলে গোটা জাতি ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু স্থানীয় নির্বাচন যদি গোলমালও হয় তাতে জাতির উল্টাপাল্টা কিছু হবে না। সেজন্য টেস্ট করার জন্য, নির্বাচন ব্যবস্থাকে পরীক্ষা করার জন্য যে তারা কেমন নির্বাচন করবে, সেই জন্য জাতীয় সংসদের আগে অবশ্যই স্থানীয় নির্বাচন হতে হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকারীদের বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার শেষে নির্বাচন দিতে হবে। চাঁপাইনবাবগঞ্জে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। রোববার দুপুরে নওগাঁ থেকে সড়ক পথে চাঁপাইনবাবগঞ্জ আসেন এনসিপির নেতাকর্মীরা। শহরের শান্তি মোড় এলাকা থেকে পদযাত্রা শুরু করেন তারা। এ সময় পথসভায় অংশ নিয়ে নতুন বাংলাদেশ ও সংস্কারের পক্ষে নিজেদের অবস্থান আবারও তুলে ধরেন তারা। নতুন বাংলাদেশের পক্ষে, রাষ্ট্রের মৌলিক সংস্কারের পক্ষে আমরা কি শপথ নিব? নতুন বাংলাদেশের পক্ষে আমরা আছি, সংস্কারের পক্ষে আছি। এই মুহূর্তে কি দরকার? এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। বিএনপি ছাড়া ভোটের রাজনীতিতে দেশে আর কোনো দল উল্লেখ করার মতো নেই। তাই দেশ গঠনে বিএনপির কাছেই মানুষের আশা বেশি বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। 2011 সালের 6 জুলাই তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গণজাগরণ দল আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এমনটা বলেন। হাবিব আহমেদ আশিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল দাবি করেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া দেশগুলোয় স্বাভাবিক সরকার নেই। এ সময় কল্যাণ রাষ্ট্র গঠনে প্রশাসনের সংস্কার দরকার উল্লেখ করেন বক্তারা। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বিএনপি তো জিতবে, আর তো কোনো দল ওরকম নাই। আছে কেউ কেউ এইটা ওইটা বলছেন, কথা বলছেন, বিশাল বিশাল সভাও করছেন, কিন্তু ভোটের কথা যদি বলেন, মানুষের কথা যদি বলেন, তাহলে এখন পর্যন্ত হয়তো বিএনপির সেরকম করে কোনো প্রতিদ্বন্দ্বী নাই। পিআর পদ্ধতি পৃথিবীতে যে সমস্ত দেশে আছে, কোনো দেশে একটা স্থিতিশীল সরকার নাই, স্বাভাবিক গতির সরকার নাই। নতুন ভবন তৈরি করার আগে পুরাতন ভবনকে আগে ভাগে ভেঙে দেওয়া যাবে না। নতুন ভবন তৈরির পরিকল্পনা করেন, সেটাকে কাজ শুরু করেন, তারপরে পুরাতন ভবন ভাঙার চিন্তা করেন। শুধু নির্বাচন ব্যবস্থা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর ওপরই নয়, নির্বাচন কমিশন এবং অংশগ্রহণকারী দলগুলোর ওপরও নির্ভর করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রোববার বিমানবন্দর কার্গো শিল্প পুলিশের হেডকোয়ার্টার ও রাজধানীর উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে তিনি বলেন, মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক বাংলাদেশিরা জঙ্গি নয়। ভিসার মেয়াদ শেষ হওয়ায় 3 জন দেশে ফেরত এসেছেন। দীপন দেওয়ানের রিপোর্ট।
সম্প্রতি মালয়েশিয়ায় জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার বাংলাদেশি শ্রমিকদের মধ্যে 3 জন দেশে ফেরত এসেছেন। গত শুক্রবার কুয়ালালামপুরে সংবাদ সম্মেলনে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে 36 জন বাংলাদেশি নাগরিককে আটক করার কথা জানায় মালয়েশিয়ার পুলিশ প্রধান। yang terlibat, latar belakang keluarga dan sebagainya. সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ ও বিএডিসি হিমাগার পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সে সময় জঙ্গিবাদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে জঙ্গি নেই এবং জঙ্গিবাদের কোনো স্থান নেই। ওখান থেকে 3 জন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। ওদের পুলিশের চিফ যেটা বলছে ওই 5 জনদের আসা হয় নাই, তাদের সাথে আমাকে সরকারি লেভেলে যোগাযোগের চেষ্টা করা হইতেছে, আমরা ইনভেস্টিগেশন করে দেখি। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই। পরে শিল্পাঞ্চল পুলিশ সদর দপ্তর ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে দেশের নির্বাচনী পরিবেশ, মব, ধর্ষণ সহ সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইলেকশনটার জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি দরকার যারা ইলেকশনে পার্টিসিপেট করবে তাদের। আমাদের প্রস্তুতি ঠিক আছে, যেহেতু আমরা আরও সময় আছে, প্রায় 5-6 মাসের মতো আমরা প্রস্তুতি নেওয়া শুরু করে দিছি। ওই সময় ইলেকশনের সময় আমার মনে হয় না আইন শৃঙ্খলার থেকে কোনো রকমের অসুবিধা হবে। মব কিছুটা কমে আসছিল, বাট পরে আবার এই 2-3 দিনের আগে যে কুমিল্লা একটা ঘটনা ঘটছে, চিটাগাং একটা ঘটনা ঘটছে, লালমনিরহাটে একটা ঘটনা ঘটছে, ফরিদপুরে একটা ঘটনা ঘটছে। ভবিষ্যতে আর না ঘটে এই জন্য কিন্তু আমরা প্রপার অ্যাকশন নিচ্ছি এবং এটার সাথে যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। কৃষিপণ্য রপ্তানি সহজ করার লক্ষ্যে বিমানবন্দরের নতুন টার্মিনালে কোল্ড স্টোরেজ চালুর কথাও জানান স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা। দীপন দেওয়ান, RTV, ঢাকা। পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে 60 কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুর্নীতির 6 মামলায় শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় সহ মোট 100 জনকে আদালতে হাজির হতে গ্যাজেট প্রকাশ করা হয়েছে। গত 3 জুলাই ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের স্বাক্ষরে এই সংক্রান্ত গ্যাজেট প্রকাশ করে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়। গ্যাজেটে বলা হয়েছে, তফসিল বর্ণিত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। এই আদালতের বিশ্বাসযোগ্য ধারণা তারা আত্মগোপনে আছেন এবং তাদের গ্রেপ্তারের সম্ভাবনা নেই। ফলে ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1958 এর 6-13 ধারা অনুসারে পরবর্তী কার্যক্রম তারিখের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলো। অনুপস্থিত থাকলে বিচার কার্যক্রম তাদের অনুপস্থিতিতেই সম্পন্ন হবে। জেলার শহরগুলোতে পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে হয়রানি ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেছেন রোগীরা। তারা বলছেন, বিভিন্ন হাসপাতালে ছোটাছুটির পর রাজধানীর হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন তারা। এদিকে চিকিৎসকরা বলছেন, রোগীর আক্রান্ত সংখ্যা বাড়লেও আতঙ্কিত হবার কিছু নেই। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। দেশের বাচ্চারা চেহারা চুরুত কালো হয়ে অবস্থা খুবই খারাপ। মানে আমি আমার মেয়েকে যে আমি বাঁচাতে পারবো আমি বুঝতে পারিনি। মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি বাঁচাতেই পারবো না। কথাগুলো বলছিলেন নোয়াখালী থেকে আসা রোমানা আক্তার। 10 বছরের শিশু মুনতাহাকে নিয়ে জেলার 2টি হাসপাতালে ছোটাছুটি করছেন 7 থেকে 8 দিন। পর্যাপ্ত চিকিৎসা সেবা না পাওয়া ও আর্থিক হয়রানি শেষে এখন ঠাঁই হয়েছে মহাখালী ডিএনসিসি বিশেষায়িত কোভিড হাসপাতালের শিশু ওয়ার্ডে। হয়রানি তো অনেক হয়রানি হয়েছে, টাকাও খরচ হয়েছে, টাকার দিকেও টাকা নাই, তারপরও ওনারা এই অবস্থা করছে। শুধু মুনতাহাই নয়, বরগুনা, বরিশাল, পটুয়াখালী থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থান থেকে এমন অনেকেই এখন আসছেন রাজধানীর সরকারি এই হাসপাতালটিতে। বরগুনাতে এরকম ভালো ট্রিটমেন্ট হয় না আর টাকাও খরচা বেশি। এদিকে ডেঙ্গুর পাশাপাশি বাড়ছে করোনা রোগী। চিকিৎসকরা বলছেন, আগের তুলনায় রোগী বাড়লেও আতঙ্কিত হবার কিছু নেই। মোটামুটি ক্লাসিক্যাল ডেঙ্গু, অ্যালার্ম ফিচার, বমি, পেটে ব্যথা, মাথা ব্যথা, গায়ে ব্যথা নিয়েই ভর্তি হচ্ছেন। প্ল্যাটেলেট ড্রপ করছে, খুব খারাপ এখনো হয়নি, অত ভয়ের কিছু নাই। জলবায়ু পরিবর্তনের প্রভাবে রোগ কিছুটা বাড়লেও সচেতনতা ও সতর্কতার মধ্যে দিয়ে মশাবাহিত রোগ ও করোনা প্রতিরোধ করা সম্ভব বলে জানান চিকিৎসকরা। কোভিড ও ডেঙ্গু যেন সমানতালে চোখ রাঙাচ্ছে। তবে জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চিকিৎসা তেমন একটা ভালো না হওয়ায় রাজধানীর হাসপাতালগুলোতে চাপ বাড়ছে বলে মনে করছেন চিকিৎসকরা। সেই সাথে রোগীরা বলছেন, হয়রানির পাশাপাশি আর্থিকভাবেও তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সকলকে এ বিষয়ে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। বিপুল দেব রায়, RTV, ঢাকা।
যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যে সারা দেশে পালিত হলো পবিত্র আশুরা। মহান আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় ধর্মপ্রাণ মুসলমানেরা নফল রোজা, নামাজ, দান সদকার মধ্য দিয়ে দিনটি পালন করেন। এছাড়াও রাজধানীতে তাজিয়া মিছিল করেছে শিয়া সম্প্রদায়। GM মাহমুদকে সঙ্গে নিয়ে তানজিন তাসনিমের রিপোর্ট। পবিত্র আশুরা মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন। আসমান জমিন সৃষ্টিসহ মহরম মাসের 10 তারিখে বিভিন্ন সময় নবী রাসূলকে বিপদ থেকে উদ্ধার করেন সৃষ্টিকর্তা। মহান আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় এদিনে ধর্মপ্রাণ মুসলমানরা রোজাসহ ইবাদতে মশগুল থাকেন। হিজরি 61 সনের মহরমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিনে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কারবালা প্রান্তরে ইয়াজিদের হাতে নির্মমভাবে শহীদ হন। প্রতিবারের মতো এবারও পুরান ঢাকার হোসাইনি দালান ইমামবাড়া থেকে শুরু হয় তাজিয়া মিছিল। বৃষ্টি উপেক্ষা করে কশিবাজার, আজিমপুর, নিউ মার্কেট হয়ে ধানমন্ডি লেকের পার্শ্ববর্তী সীমান্ত স্কোয়ারে গিয়ে শেষ হয় শোকযাত্রা। আজকে আমরা এই শোক মিছিল বের করলাম যেন মানুষ বুঝতে পারে যে সেই দিন কারবালাতে ইমামে হুসাইন আলাইহিস সালাম একা কারবালার মরু প্রান্তে দাঁড়িয়েছিলেন এবং ইসলামের জয়কে উনি ইয়াজিদের হাত থেকে ছিনিয়ে নিয়েছিলেন। এই বুকিতে আছে হৃদয়, নেই পাথর শক্ত, হুসাইন হুসাইন বলে ডাকবে এই সব হুসাইনের ভক্ত। আশুরার অন্য একটি মিছিল রাজধানীর মোহাম্মদপুর শিয়া মসজিদ থেকে বের হয়ে আসাদ গেট, ফার্ম গেট দিয়ে তেজগাঁয়ে শেষ হয়। অংশ নেয়াদের কণ্ঠে উঠে আসে সম্প্রীতি ও শান্তির বার্তা। সারা বিশ্বে যত মুসলমান আছে এদের ঐক্য হওয়া প্রয়োজন। শিয়া সুন্নি কোনো বিভেদ যেন না থাকে, আমরা যেন নবীজির প্রকৃত রেখে যাওয়া ইসলামটাকে ধারণ করতে পারি। আমরা প্রত্যেকেই জান্নাতে যেতে চাই, পরকালে শান্তিতে থাকতে চাই। আর সেই জান্নাতে একটা দল, সেই দলটা কোনটা সেটা আসুন আমরা একটু যাচাই করে নেই। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখার অঙ্গীকার ছিল সবার কণ্ঠে। তানজিনা তাসনিম, RTV, ঢাকা। মুসলিম বিশ্বকে সহায়তায় ইসলামী NGO-গুলোকে আরও সামাজিক ব্যবসা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিভিন্ন মুসলিম দেশের NGO নেতাদের সঙ্গে সাক্ষাতে এই আহ্বান জানান তিনি। বলেন, কর্মক্ষেত্রে নারীদের উন্নয়ন ও স্বাস্থ্য সেবার উপর গুরুত্ব দেয় বাংলাদেশ। স্বাস্থ্যসেবা সহায়তার জন্য সামাজিক ব্যবসা একটি কার্যকর পদ্ধতি। বিশ্বের তরুণদের সামাজিক ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় NGO নেতারা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে অধ্যাপক ইউনূস সামাজিক ব্যবসার প্রচারে তাদের দেশগুলোতে উদ্যোগ নিতে অনুপ্রাণিত করছে। ঢাকার নবাবগঞ্জে বাড়ির পাশের জমি থেকে আমজাদ হোসেন নামে এক যুব দলের নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার যুব দলের সাবেক সাধারণ সম্পাদক। নিহতের পরিবার জানায়, ভোরে তাকে গ্রেপ্তার করতে মৃধা কান্দার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এক পর্যায়ে তিনি ঘরের বাইরে গেলে নিখোঁজ হন। ঘণ্টাখানেক পর স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় বাড়ির পাশের একটি জমিতে পড়ে থাকতে দেখেন। পরে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি SDP। রাজধানীর ইস্কাটনে দলটির কার্যালয়ে ঘোষণাপত্র পাঠ এবং 7 দফা কর্মসূচি উন্মোচনের মাধ্যমে শুরু হয় দলটির যাত্রা। নেতারা জানান, মুক্তিযুদ্ধের আদর্শ, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং 2024 সালের গণঅভ্যুত্থানে প্রকাশিত বৈষম্য বিরোধী চেতনাকে ধারণ করে তারা একটি গণতান্ত্রিক, সেকুলার এবং কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করবেন। সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি খুব শিগগিরই জেলা উপজেলা পর্যায়ে সংগঠন বিস্তারে কাজ শুরু করবে বলেও এ সময় জানান নেতারা। ঢাকা ব্যাংকের 30তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে কাস্টমার নাইট ও বর্ণাঢ্য গালা ডিনারের আয়োজন করা হয়। এছাড়া সকালে ব্যাংকের প্রধান কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই, ব্যবস্থাপনা পরিচালক ও CEO ইমরানুল হক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের বিভিন্ন অর্জন তুলে ধরা হয় এবং ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন বক্তারা। 1995 সাল থেকে এখন পর্যন্ত ঢাকা ব্যাংকে কর্মরত 18 জন কর্মকর্তাকে পুরস্কার ও বিশেষ সম্মাননা দেয়া হয় অনুষ্ঠানে।
রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।